অনেকদিন আগে এক গাঁয়ে সুদর্শন নামে এক চাষি বাস করত। চাষির ছিল দুই বউ, বড় বউ আর ছোট বউ। বড় বউ দেখতে যেমন বিচ্ছিরি, তেমনি তার মনটাও ছিল হিংসায় ভরা। কাজ কর্মেও ছিল একেবারেই অপটু। চাষির ছোট বউ কিন্তু ছিল একেবারেই তার উল্টো। যেমন সুশ্রী, লক্ষ্মীমন্ত, হাসি খুশি, তেমনি কাজে কর্মেও ছিল খুবই পটু। এই কারণে ছোট বউকে চাষি খুব ভালোবাসতো। সব দেখে শুনে চাষির বড় বউয়ের হিংসায় বুক জ্বলে যেত। চাষি প্রতিদিন ভোরবেলা লাঙল জোয়াল নিয়ে মাঠে চাষের কাজে বের হতো, আর তার দুই বউ পালা করে দুপুরে ওই মাঠেই চাষির খাবার নিয়ে যেত। বড় বউয়ের রান্না তো ভালো নয়, তাই বেশিরভাগ দিনই খাবার ফেরত আসতো। আর ছোট বউয়ের রান্নার হাত ভীষণ ভালো, তাই চেটে পুটে চাষি সব খেয়ে নিত। এইসব কাণ্ড কারখানা তো আর সহ্য হয় না বড় বউয়ের, তাই সে যায় ওই গ্রামের একজন গুণীন মহিলার কাছে। কি রে মা, তোর কি চাই? কি বলবো মা গো, আমার স্বামী আমাকে মোটেই ভালোবাসে না, আর সব মন প্রাণ অধিকার করেছে তার ওই ছোট বউ। এর একটা প্রতিবিধান চাই মা গো। ও, এই কথা। ঠিক আছে, এই তাবিজটা কায়দা করে তুই ছোট বউয়ের চুলে বেঁধে দিবি, ব্যাস তোর মনের ইচ্ছা পূরণ হবে। সেই তাবিজ নিয়ে এসে বাড়ির কাজকর্ম সেরে বড় বউ ছোট বউকে বলল, চল ছোট, আজ ঘাটে গিয়ে দুজনে একসাথে স্নান করি। আর তোর চুলেও মনে হচ্ছে বেশ ময়লা জমেছে, মাথায় একটু সাবানও দিয়ে দেব। এত সুন্দর করে বড় বউয়ের কথা শুনে ছোট বউয়ের খুব আনন্দ হলো, সেও রাজি হয়ে গেল। এরপর কি হলো জানো তো? ছোট বউয়ের মাথায় সাবান মাখিয়ে দিতে দিতে চুলের সাথে বড় বউ বেঁধে দিল ওই তাবিজ। যেমনি না বেঁধে দেওয়া, অমনি চোখের পলকে হতবাগী ছোট বউ একটা কচ্ছপ হয়ে ঝুপ করে গিয়ে পড়ল পুকুরের জলে। বড় বউয়ের তখন তো মহা আনন্দ। চাষিকে খাবার দেওয়ার পালা সেদিন ছিল ছোট বউয়ের, ফলে চাষির খাবার ওইভাবেই ঘরে চাপা দেওয়া রইল। বেচারা চাষি প্রচন্ড খিদের তাড়নায় রাগে গজগজ করতে করতে বাড়ি ফিরল বিকাল বেলায়। বড় বউ তখন সাত কাহন করে ছোট বউয়ের নামে নালিশ জুড়ল চাষির কাছে। দেখো, ছোট কখন চান করতে যাবে বলে বেরোলো, এখনো ফেরার নাম নেই। এমন উড়ুনে মেয়ে হলে সংসার চলে? সুদর্শন অস্থির হয়ে বাড়ি থেকে বেরিয়ে চারদিকে ঘুরে ছোট বউকে না দেখতে পেয়ে বাড়ি চলে আসে, আর বড় বউকেও জানায় সেই কথা। কি কাণ্ড হলো বলো তো? ছোটকে তো কোথাও দেখতে পেলাম না, কোথায় গেল এই অসময়ে মানুষটা? গেছে চুলোয় যাক, ছোট না হলে কি আর সংসার চলবে না? সংসার চালাতে থাকে বড় বউ, সারা দিন ঘ্যান ঘ্যানানি, অসহ্য লাগে সুদর্শনের। আর সবচেয়ে বেশি কপাল পড়ে কার জানো? ছোট বউয়ের আদরের মেয়ে কাজললতার। সকালে ঘুম থেকে উঠেই তাকে যেতে হয় ছাগল চড়াতে। দুপুরে আর রাত্রে চোটে হাঁড়ি কাচানো ঠান্ডা ভাত আর এঁটো তরকারি। একথা কাজললতা তার বাবাকে জানাতে সাহস পায় না, যদি তার বড় মা আরো নিষ্ঠুর হয় তার প্রতি। একদিন হয়েছে কি, ছাগলগুলোকে ঘাস খেতে চড়তে দিয়ে কাজললতা যে পুকুরে তার মা স্নান করতে আসতো, সেই পুকুরের ঘাটে বসে মায়ের কথা ভেবে ভেবে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। এমন সময় শান বাঁধানো ঘাট বেয়ে একটা কচ্ছপ উঠে এলো তার সামনে, আর মানুষের গলায় বলে উঠল, ওরে কাজল, আমি তোর মা। তোর বড় মা আমাকে কচ্ছপ বানিয়ে দিয়েছে, আমি আর কোনো দিন মানুষ হতে পারবো না। কচ্ছপের কথা শুনে কান্নায় ভেঙে পড়ে কাজল। সে তার মাকে তখন বলতে থাকে, মা গো, তুমি নেই। বড় মা সারাক্ষণ আমাকে মুখ করে কত কাজ করায়, অথচ দুমুঠো খেতেও দেয় না। কাঁদিস না মা, সবই আমাদের ভাগ্য। শোন মা, তুই প্রতিদিন এই সময় ঘাটে আসবি, আমি তোকে ডিম পেড়ে দেব, তুই আগুনে পুড়িয়ে নিয়ে খাস। তারপর কচ্ছপটি জলে চলে যায়, কতগুলো ডিম পেড়ে রাখে, আর কাজললতা তা পুড়িয়ে খায়। এভাবে চলছিল বেশ। এখন কাজললতার দুঃখ একটু কমেছে, কচ্ছপ মায়ের সাথে কথাও হয়।
তার ডিমও পুড়িয়ে খায়। তবে বড় মার ভয় আর দুর্ভাবনায় এসব কথা কাজললতা তার বাবাকে জানায়নি। চাষির বড় বউ ভাবতে থাকে কাজললতাকে দিয়ে সে এত কাজ করায়, তাকে ঠিক মতন খেতেও দেয় না, অথচ দিন দিন তার সৌন্দর্য বাড়ছে। এটা কিভাবে সম্ভব? বড় বউ এই তথ্য উদ্ধারের জন্য ঠিক করে তার মেয়ে কনকলতাকে কাজে লাগাবে। শোন কনক, তোকে একটা কাজ করতে হবে। কাজল ছাগল চড়াতে গিয়ে কোথায় কোথায় যায় সে খবর লুকিয়ে আমাকে এনে দিতে হবে। ঠিক আছে মা, কালই আমি যাব, আর খবরও ঠিক পেয়ে যাবে। বড় মায়ের মনের কথা তো আর কাজললতা জানে না। সে ছাগল চড়াতে এসে অন্য দিনের মতোই পুকুর ঘাটে গিয়ে কচ্ছপ মার সাথে গল্প করে। তারপর কচ্ছপ মায়ের পাড়া ডিম আগুনে পুড়িয়ে খায়। আর দূর থেকে সবকিছুই দেখে কনকলতা, আর তার মাকেও জানায়। এরপর বড় বউ মনে মনে মতলব এঁটে ফেলে কি করে ছোট বউকে মেরে ফেলবে। চাষি সুদর্শন কাজে গেল, কিন্তু মাঠে তার খাওয়ার গেল না। কেন বলতো? কারণ বড় বউয়ের হঠাৎ পেটে যে ভীষণ ব্যথা উঠেছে, কিছুতেই কমছে না। কি তোমরা বুঝতে পারছো তো? বড় বউয়ের এই সবই ছলনা। বিকালে সুদর্শন বাড়ি ফিরলে বড় বউ ডুকরে কেঁদে ওঠে। ও মা গো, মরে গেলাম গো! কোন পাপে যে আমার এমন পেটের ব্যথা হচ্ছে গো! আমি আর বাঁচবো না গো। আরে অতই যখন শরীর খারাপ, কবরেজকে খবর দিতে হয় তো। বড় বউ আগে থেকেই এ ব্যাপারে তার মেয়ে কনকলতাকে সব শিখিয়ে রেখেছিল, তাই মেয়েও সেই শেখানো কথা তার বাবাকে বলতে থাকলো। আমি তো গিয়েছিলাম বাবা, কোবরে জেঠু বলেছেন মাকে কচ্ছপের মাংস খাওয়ালে মার রোগ ভালো হয়ে যাবে। তাহলে তো ব্যবস্থা করতে হয়। কচ্ছপ যে পাই কোথায়? কেন? আমাদের পুকুরেই তো একটা কচ্ছপ আছে, আমি দেখেছি গো বাবা, ওটাকে ধরতে পারলেই তো হয়। তাই? তাহলে এক্ষুনি জেলে বাড়ি থেকে একবার ঘুরে আসি। এদিকে দরজার আড়ালে দাঁড়িয়ে সব কথাই কাজললতার কানে আসে। মনের দুঃখে সে দৌড়ে যায় পুকুর ঘাটে তার কচ্ছপ মায়ের সাথে কথা বলতে। কচ্ছপ মা জল থেকে উঠে কাজললতাকে বলে, কাঁদিস না মা, আমি বুঝতে পারছি কোনোভাবে তোর বড় মা আমার কথা জানতে পেরেছে, তাই এমন পেটে ব্যথার ছল ধরেছে। তাহলে এখন উপায়? আমার যে বড্ড ভয় করছে মা। শোন, তোর ভয় নেই। আমি ফিরে মানুষ হতে না পারলেও রূপ পাল্টে তোর কাছে কাছেই থাকবো। তোর দুঃখ আমি দূর করবই। তোর বড় মা যখন চেয়েছে তখন আমাকে মরতেই হবে। ওরা আমাকে ধরে কেটে মাংস খাবে। ও মা, এসব কি বলছো? আরে এমন করিস না, আমার কথাগুলো মন দিয়ে শোন। 2-1 টুকরো মাংস তো তোকেও খেতে দেবে। তুই সেটা না খেয়ে লুকিয়ে উঠোনের কোণে ছাই গাদায় পুঁতে রাখিস। তারপর? তাহলে আমি পরদিনই সেখানে ডালিম হয়ে জন্মাবো। তুই রোজ একবার করে ডালিম গাছতলায় আসবি, আমি তোর জন্য রোজ একটা করে ডালিম ফেলে দেব। এসব কথা শুনে চোখের জল মুছতে মুছতে কাজললতা বাড়ি ফিরে আসে। আর অন্যদিকে জেলেদের দিয়ে ওই কচ্ছপ ধরিয়ে তারপর তার ছাল ছাড়িয়ে মাংস রান্না হয়। সেই মাংস খেতে না খেতেই সুদর্শনের বড় বউয়ের পেটে ব্যথা কমে যায়। কাজল পাতে 2 টুকরো মাংস আর ঝোল পেয়েছিল। কাজলের তো চোখের জল আর বাগ মানতে চায় না। মেয়ের পাতে মায়ের মাংস, হোক না সে কচ্ছপ, তবুও তো মা। তারপর ভাত নিয়ে নাড়াচাড়া করতে করতে উঠে পরে থালা নিয়ে আর মায়ের কথা মতো ছাই গাদায় 2 টুকরো মাংস পুঁতে দেয়। কেউ দেখতেও পেল না, কিছু জানতেও পেল না। পরদিন সকালে উঠোন ঝাড় দিতে যেতেই কাজলের নজরে পড়ে ছাই গাদায় দিব্যি বড়সড় একটা ডালিম গাছ গজিয়ে উঠেছে, আর গাছের ডালে ঝুলে রয়েছে মাত্র একটা টসটসে ডালিম। হাতের ঝাঁটা নামিয়ে কাজললতা যখন ওই ডালিম গাছের নিচে দাঁড়ালো, তখনই ওই ডালিমটা তার সামনে পড়লো। মা গো, আমার জন্য তুমি কষ্ট পাচ্ছ? বাছা, তুই এখানে দাঁড়িয়ে থাকিস না, তোর বড় মা দেখতে পেলে ডালিমটা কেড়ে নেবে। গাছ মায়ের কথা শুনে কাজললতা ডালিমটা তার শাড়ির আঁচলে লুকিয়ে নেয়।
প্রতিদিন ডালিমের রস খেয়ে কাজললতার সৌন্দর্য যেন ফেটে পড়তে থাকে। বড় বউ তখন আবার কনকলতাকে কাজে লাগায়। কনকলতা ছায়ার মতো লেগে রইল কাজললতার পেছনে। বেচারি কাজল তো এসব কিছুই জানে না। কাজের ফাঁকে ডালিম গাছ তলে এসে দাঁড়াতেই ধপ করে গাছের ডালিমটা এসে পড়ে কাজলের পায়ের সামনে। কাজল যেই মাত্র ডালিমটা তুলে নিয়েছে অমনি ছুটে আসে কনকলতা আর ডালিমটা নেওয়ার জন্য ঝগড়া বাঁধায়। তারপর কাজললতাকে নিয়ে যায় তার মায়ের কাছে। মা দেখো, কাজল ডালিমটা জোর করে কেড়ে নিল, কিছুতেই দিচ্ছে না। বড় বউ এক ঝটকায় কাজললতার হাত থেকে ডালিমটা কেড়ে নিয়ে কনকলতাকে দিল। তারপর তীক্ষ্ণ গলায় বলতে শুরু করলো, রাক্ষসী, কনককে না দিয়ে তুই ডালিম খেতে চাইছিস? কোনাক গেলে দুধ কলা দিয়ে আমি কাল সাপ পুষছি নাকি? দাঁড়া, আজ তোর বাবা ফিরে আসুক মাঠ থেকে, ওই ডালিম গাছ কেটে জলে ভাসিয়ে দিতে বলবো। এখন বুঝতে পারছি ওই ডালিম খেয়েই এমন সুন্দর রং বানিয়েছ মুখপুরি। এদিকে দৌড়ে ডালিম গাছ তলায় আসে কাজললতা আর কাঁদতে থাকে। তার মা ডালিম গাছ হয়েছিল, সেই গাছটাকেও কেটে ফেললে চিরদিনের মতোই তার মা হারিয়ে যাবে। ডালিম গাছ তখন উত্তর দেয়, তুই কাঁদিস না, আমার কথা শোন, তোর দুঃখ ঘুচবে এবার। আজ তোর বাবা মাঠ থেকে ফিরে এসে আমাকে কেটে ফেলবে। আমি কাল সকালেই রাজবাড়িতে রাজার ঘরের সদর দরজার সামনে তালগাছ হয়ে জন্মাবো। রাজামশাই ঘরের দরজা খুলতে না পেরে তালগাছ কেটে ফেলার হুকুম দেবেন, কিন্তু কেউ সে তালগাছ কাটতে পারবে না। তুই রাজার কাছে গিয়ে তালগাছ তুলে দেবার কথা জানাবি। রাজাকে দিয়ে আগে 3 সত্যি করিয়ে নিবি। তালগাছ তুলতে পারলে রাজপুত্রের সঙ্গে তোর বিয়ে দিতে হবে। রাজামশাই রাজি হলে তুই কোড়ে আঙুল দিয়ে গাছটা ছুঁয়ে 3 বার মা মা বলে ডাকবি। আমি তখন শূন্যে উঠে স্বর্গে চলে যাব। আমার জন্য দুঃখ করিস না, তুই রাজবাড়িতে রাজরানী হয়ে সুখে থাকবি। বেলা পড়লে সুদর্শন মাঠের কাজ ছেড়ে বাড়িতে ফেরে। তারপর ডালিম নিয়ে 2 বোনের মধ্যে ঝগড়া 7 কাহন করে বড় বউ চাষিকে বলে, যদি ভালো চাও তো আজই ডালিম গাছটা কেটে জলে ফেলে দিয়ে এসো, নইলে আমি অনাথ সৃষ্টি বাঁধাবো, এই বলে রাখছি কিন্তু। বড় বউকে শান্ত করার জন্য চাষি তাই করে। আর অন্যদিকে রাত ভোর হতেই রাজধানী শহরে হইচই পড়ে যায়, ঢেড়াদার লাগানো হয়। শোনো শোনো, সবাই শোনো, রাজামশাইয়ের ঘরের সদর দরজায় এক রাক্ষসে তালগাছ মাটি ফুঁড়ে উঠেছে। কুড়োল করাত কোনো কিছু দিয়েই সেই গাছ কাটা যাচ্ছে না। রাজামশাই জানিয়েছেন যে ওই গাছ কাটতে পারবে তাকে তিনি 7 ঘোড়া মোহর দেবেন। চাষির বড় বউ তখন চাষিকে ওই গাছ কাটার জন্য যেতে বলে। চাষি রাজি হয় না। সে বলে, তুমি বুঝতে পারছো না বড় বউ, এই নিশ্চয়ই কোনো ভুতুড়ে গাছ, নইলে কুড়োলে কাটা যায় না। সাধারণ একটা তাল গাছ হলে এভাবে রাজামশাইকে ঢেড়া পেটাতে হয়? শেষ পর্যন্ত কনকলতা বায়না ধরে যে সে ওই রাজবাড়িতে গাছটা দেখতে যাবেই, আর সাথে নেবে কাজললতাকে। কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছালো রাজবাড়িতে। কনকলতার সুসজ্জিত বেশ আর কাজললতার তো একেবারেই সাদামাটা। রাজবাড়ি তো লোকে লোকারণ্য। কাজললতা তখন রাজার সামনে যাবে বলে এগোয় আর শোনে মন্ত্রীর কথা। আর তো কোনো উপায় দেখতে পাচ্ছি না মহারাজ, কত কুঠারি এলো। আপনার কথা মতন দেশের সব গুণিনকেও আনলাম, এখন কি হবে মহারাজ? কাজললতা সাহস করে রাজার সামনে মুখোমুখি এসে দাঁড়ায় এবং নমস্কার জানিয়ে বলে, মহারাজ। বলো মা, কি কথা বলবে? মহারাজ, যদি অনুমতি করেন তাহলে আমি তাল গাছটা তুলে দেবার চেষ্টা করতে পারি, তবে আপনাকে 3 সত্যি করতে হবে। আমি যা চাইবো আপনি তা দেবেন যদি আমি কাজটা করতে পারি। আমি 3 সত্যি করে বলছি, তুমি যদি এই বিপদ থেকে আমাদের উদ্ধার করতে পারো তাহলে যা চাইবে তাই দেব মা। কাজললতা তখন মায়ের কথা মতো তাল গাছের পাশে দাঁড়িয়ে ডান হাতের কোড়ে আঙুল 3 বার গাছের গায়ে ঠেকিয়ে মা মা বলে ডাকে। আর তখনই সকলের চোখের সামনে
প্রকাণ্ড সেই তাল গাছ মাটি উপড়ে উঠে আকাশে অদৃশ্য হয়ে যায়। রাজামশাই কাজললতাকে ডেকে নেন নিজের পাশে। কাজললতা তখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, আর সংসারে মা বলে যে কেউ রইল না। তারপর শান্ত করে সে নিজেকে। মহারাজ, এবার আপনি আপনার বাক্য রক্ষা করুন। যুবরাজের সঙ্গে আমার বিয়ে দিতে হবে, এই আমার প্রার্থনা। তাই হবে মা। আজ আমি ঘোষণা করছি, রাজপুত্রের সঙ্গেই হবে তোমার বিয়ে। তুমি আমার রাজমহল আলো করে রাখবে। আগামী দিনে তুমি হবে রাজ্যের রানী। এরপর রাজামশাই নিজে হাত ধরে কাজলকে অন্দরমহলে নিয়ে গেলেন, আর কনকলতা চোখের জল ফেলতে ফেলতে বাড়ির দিকে রওনা দেয়। বড় বউ সব কথা শুনে গুনিন বুড়ির বাড়িতে ছোটে। যথাসময়ে কাজললতার বিয়ে হলো রাজপুত্রের সাথে। সুদর্শনও উপস্থিত ছিল সেখানে। সেই যুবরানীর বাবা আদর যত্নও পেল প্রচুর, উপহারও মিলল। বিয়ের মাস 6 পর বড় বউ কাজললতাকে বাড়িতে নিয়ে আসার জন্য বারবার আবদার জানায় চাষি সুদর্শনের কাছে। চাষিও রাজি হয়। তারপর রাজামশাইয়ের কাছে সেই আবদার জানালে রাজামশাইও মত দেন। কাজললতা বাপের বাড়ি আসে, আনন্দে দিন কাটতে থাকে। রাজবাড়িতে আসার ঠিক আগের দিন বিকালে বড় বউ কাজললতার চুল বাঁধতে বসে, আর সেই সময় গুনিন বুড়ির কাছ থেকে আনা একটা শিকড় গোপনে কাজললতার চুলে বেঁধে দেয়, আর জলজ্যান্ত মেয়েটা চোখের পলকে একটা হলদে পাখি হয়ে যায়। তখনই বড় বউ তাকে খাঁচায় পড়ে। পরের দিন নিজের মেয়ে কনকলতাকে সাজিয়ে পাঠায় রাজবাড়িতে কাজললতার বেশে, সাথে পাঠায় খাঁচায় পোষা ওই হলুদ পাখিকে। কিন্তু সবাই বলতে থাকে এই কদিনে কাজললতাকে দেখতে খুব খারাপ হয়ে গেছে। যুবরাজও ভাবে কি করে কদিনে এমন আদল পাল্টে গেল, তবে সে মুখে কিছু বলে না। জানো রাজপুত্র, মা তোমাকে এই পাখিটা উপহার পাঠিয়েছেন, আমাদের পুরনো পোষা পাখির। পাখিটি খুব পছন্দ হয় রাজপুত্রের। সে নিয়মিত তার পরিচর্যা করে। কনকলতা সেখানে দাঁড়িয়ে থাকে। একদিন হয়েছে কি, কনকলতা যখন শুয়েছিল, রাজপুত্র পাখিটার ডানায় সাবান মাখাতে গিয়ে তার ডানার পালকের ফাঁক থেকে খসে পড়ে সেই তাবিজ, আর অমনি পাখির রূপ গেল বদলে। কাজললতা তার নিজের চেহারা ফিরে পায়। রাজপুত্র তো বিস্ময় আনন্দে হতবাক। তখন কাজললতা রাজপুত্রকে পাশের ঘরে নিয়ে এসে সব ঘটনা জানায়। শুনে যুবরাজ প্রচন্ড রেগে যায়, তবে বাইরে তা প্রকাশ না করে কনকলতার সামনে আসে, আর কাজললতাকে ওই ঘরেই আত্মগোপন করে থাকতে বলে। আজ দেখছি পাখিটাকে চান করাতে তোমার অনেক সময় লেগেছে। আরে, খাঁচায় পাখিটাকে দেখছি না তো। তোমার পাখি হাত ফসকে পালিয়ে গেল যে। সর্বনাশ, শেষে মায়ের দেয়া পাখিটাকে এভাবে ছেড়ে দিলে তুমি? যুবরাজ কোনো কথা না বলে ভিতরে চলে যায়। রাজবাড়ি থেকে খবর যায় চাষি আর তার বড় বউকে রাজবাড়িতে আসার জন্য। তারা আসে। রাজপুত্র সব কথা বলে চাষি সুদর্শনকে। তারপর চাষির মত নিয়েই বড় বউ আর কনকলতাকে বদ্ধভূমিতে পাঠিয়ে দেওয়া হয়। চাষির রাজবাড়িতেই থাকার ব্যবস্থা হয়, আর দক্ষিণী কাজললতা রাজপুত্রকে নিয়ে সুখে দিন কাটাতে থাকে। তবে মাঝে মাঝে মায়ের কথা তার খুব মনে পড়ে।